পাউটা কামাইতে কতখানি কষ্ট করতে তুই জানিস? হ্যাঁ, কামাই তো তুমি একদম উল্টায় ফেলছো। তুমি তো উল্টাবা, তুমি বড় ছেলে না, তুমি তো মহান। তুমি যা করো সব ঠিক, আর আমি যখন করি সব ভুল। তুমি যদি আসলে এই বাড়ি ঘর চিন্তা করতা, এই পরিবার ঘর চিন্তা করতে, তুমি জীবনও বিদেশে যেতা না। আমি জানি না এখন এই পাওয়ার বাটনে সাইন করে দেবো, তুমি কি করবে পরে? সোজা 50 লাখ টাকাতে বিক্রি করবা, 30 লাখ টাকা লোন শোধ করে 20 লাখ টাকা নিয়ে বিদেশ। ইমরান, এই আমিও শর্ট করতে পারি। শর্ট করো তুমি আমার সাথে, স্যার আমি শর্ট করতে পারি। আমি কিচ্ছু সই করবো না, কিচ্ছু না। ইমরান, কি আমরা বাসা থেকে যাচ্ছি কেন? আমরা আগে হসপিটাল যাব না? ভাইজান, মনটা একটু শক্ত করে। কি কি হয়েছে? ভাইজান, কি হয়েছে? বাবার নাই। আসসালামু আলাইকুম। আমি জনাব মোহাম্মদ ওবায়দুল হক সাহেবের বড় সন্তান মোহাম্মদ এনামুল হক। আমার আব্বা এই এলাকার স্থানীয় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং উনি দীর্ঘদিন ধরে আমাদের যে রেস্তোরাঁ সবাই চেনেন, মুসলিম রেস্তোরাঁ, ওর মালিক হিসেবে ছিলেন। ওনার জীবদ্দশায় 2 ছেলে এবং 1 কন্যা সন্তান রেখে গেছেন। আমার আব্বা যদি মনের অজান্তেও কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তাকে আপনারা মাফ করে দেবেন, ক্ষমা করবেন এবং আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন এবং তার মাগফিরাত কামনা করবেন। আর তার যদি কোনো দেনা পাওনা থাকে, তিনি যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, আমি তার বড় সন্তান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জানাজার নামাজ শুরু হচ্ছে, দাঁড়ায় যান সবাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখো ভাতিজা, যা হওয়ার তা তো হয়ে গেছে। হায়াত মত আল্লাহর কাছে, তিনি তার কাছে নিয়ে গেছেন। বলছিলাম যে এখানকার বিষয়ে কিছু ভাবছো? না চাচা, আমি তো আসলে তেমন কিছু জানি না। সব কিছু একটু বুঝে নেই, তারপর বাকিদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যাবে। তুমি জানো কিনা জানি না, তোমার আব্বা ওই আসগর আলী সাহেবের কাছ থেকে বড় অঙ্কের একটা টাকা ধার করছেন। আসগর সাহেবকে? বলেন কি ভাইজান, আপনি এই এলাকায় বড় হয়েছেন, আজগর সাহেবকে চিনেন না? না না, চিন্তা হচ্ছে না। কে উনি? এই এলাকা খুবই প্রভাবশালী লোক। আগে নিচু লেভেলে ছিল, কিন্তু এখন বুঝতেই পারেন ক্ষমতা খাটায় আস্তে আস্তে এখনকার সব কিছু ওনার তখনই। দাঁড়াও, আরে উনি কি ওই কামারপাড়া রাজগড়? জি ভাইজান। ওনার কাছ থেকে আবার লোন নিচ্ছে কেন? ভাইজান, তার তখন বিরাট হেডম। আপনাদের হোটেলের ঠিক উল্টা দিকে বিশাল একটা রেস্টুরেন্ট দিচ্ছে। এই বিষয়টা নিয়ে তোমার আব্বা খুব টেনশনে ছিল। আস্তে আস্তে ধারের টাকাটাও বাড়তে থাকে, আমাদের ব্যবসাটাও ডাউনের দিকে, আগের মতো আর চলে না। কি বলতেছেন চাচা এগুলো? না মানে চলে, কিন্তু যে আগে তেমন একটা রমরমা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা নাই এখন। দোষ তো আপনার। আপনি তো আব্বারে উস্কাইছেন এই লোন নেওয়ার জন্য। এত টাকা লোন নিছে,
অথচ টাকা কোনো কাজেই আসে নাই। তুই চাচার সাথে এভাবে কথা বলতেছিস কেন? ভদ্রভাবে কথা বল। আমি এইভাবেই কথা বলি, আর সত্যি কথা শুনতে একটু তিতা লাগবে। চাচা 30 বছর ধরে আব্বার সাথে আছে, এই ব্যবসা উনিও আগলায় রাখছিল, এটা বলে যাস না। ইমরান, আমার মনে হয় আমরা পরে এই বিষয় নিয়ে আলাপ করি। হ্যাঁ, অবশ্যই, আমি কোনো কথা বললে সেটা তো পরেই চলে যায়। উচিত কথা বলি তো, সময় মতো কারো শোনার অভ্যাস নেই। এগুলো পরেই থাকবে। ভাইয়া, ওর কি হয়েছে ফারুক? ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আপনি ওকে আমার সামনে সিগারেট ধরাইলো চাচার সামনে? না না ভাইয়া, না না ঠিক আছে। ফুপি কল করছিল। কি চাই? ওই কত টাকা লোন হয়েছে, কে কত পায়, জমি জমা কি কি আছে এসবে জিজ্ঞেস করতেছে। বুঝোস নাই কি চাই আসলে? হিসাব করতে যেতেছিল যে আসলে লাভ হবে না লস হবে তার। যেই জানা যায় শুনছে লোন আছে, ওই লেজ ঘুরে পালাইছে। আব্বা এত টাকা কেমনে লোন করলো রে? কেমন লোন করছে তুই জানাস না মনে হয়? আমি কিভাবে জানবো? আমি থাকি এখানে। শোন মাহি, তুই না অনেক বড় হয়েছিস এখন, বিয়ে করছিস, 2 বছর ধরে সংসার করতেছিস। এই যে মাঝে মাঝে একটা ইম্যাচুরিটি ঢং করস না, এটা ভালো লাগে না। তুই কি বলতে চাইতেছিস সরাসরি বলতো। লোন কে আনিস তুই জানোস না? হ্যাঁ তো কি রে, কি হয়েছে? কিছু না। তোর কিছু লাগবে ভাইয়া? এই যে পানির বোতল দিয়ে যায়। ঠিক আছে। মাই পেরে কই রে? তুই কোথায় যাচ্ছিস? আমি ড্রয়িং রুমে ঘুমাবো। তো আমার সাথে ঘুমা, কি বড় হয়ে গেছিস? হ্যাঁ, বড় হওয়ার পরে ঘুমের মধ্যে হাত পা ছোড়াছুড়ির অভ্যাস হয়েছে। পরে দেখা গেল আমি তোমার গায়ে হাত পা ছুড়ে দিলাম, আর সকালে তুমি আমার কাছে বিচার দিলাম আমার ছোট ছেলে বেয়াদব। ঝামেলা চাই না লেসে। আরে আনাম বাবাজি, তুমি এখানে? হ্যাঁ, ওই আসলাম দেখতে। বসো। হ্যাঁ বসি। চলেন আসেন, আপনি আসেন, কথা বলি একটু। আর চা খাই, একটু চা দিতে বলেন। এখানে 2 কাপ চা দিস। শেষ সময় তোমার আব্বা এসা খালি তোমার কথা কইতো আজ যদি আনাম থাকতো তাহলে এই দিন দেখতে তো না। আবার নিজে নিজেই কইতো না, ভালোই হয়েছে, ছেলে বিদেশ গেছে, ও অনেক বড় হইল, লন্ডনে থাকে, অনেক টাকা পয়সা ইনকাম করে। তুমি যে বাড়িতে টাকা পয়সা পাঠাইতা ওটা তো আমার দিয়ে তুলে আনতো, আমি আইনা হাতে দিলে খালি নাকের কাছে নিয়ে শুনতো। আমরা মজা করে কইতাম মে ভাই ওটা তোর টাকা পাউন না। তোমার আব্বা কইতো আমি তো পাউন্ডের বন্ধ শুনবি না, আমার ছেলের ইনকাম, সেই জন্য একটু সুখে দেখতেছি, ছেলে থাকলে তো মুখে জড়ায় নিতাম। চাচা এমনি এমনি আমাদের হোটেলের অবস্থা কি? না, খুব একটা ভালো না। ওই সামনের দোকানটা হওয়ার পর থেকে খারাপই বলা চলে। তা আগে যারা আইতো কাস্টমার তারা এখনো আসে, তো ওই যে ইয়াং পোলাপান্ডা আছে না, এদিকে ঢুকেই না, সামনের দিকে চলে যা। ওনাদের কি খাবারের মান কি আমাদের থেকেও ভালো? না না, খুব একটা ভালো না, তারপর আবার দামও বেশি, ওই পুষ্পাস আর কি। আরে মিয়া, দুনিয়াটা হইতেছে পোস্ট পাসের দুনিয়া, একটু ঝকঝকে করে না রাখলে কি চলে? এ দেখো না আমাদের নিজেরা কেমন ঝকঝকে করে রাখছি।
ঝিলিক মারতেছে না? আরে এনাম যে, কি খবর? কেমন আছো তুমি? আসি ভালো আছি। আঙ্কেল মারা যাওয়ার পর থেকে আমার বুকটা খালি ধুরফুর করে। তিনটা পোলাপান রেখা মরে গেল। আহারে, বড় কষ্ট হয়। কিছুই করতে পারলাম না তার জন্য। টাকা পয়সা যা ছিল তা তো ওই মায়ের বিয়ে দিতেই খরচ হয়ে গেছে। বুঝতেছি। তা তুমি যাইবা কখন? দেখি আসি কিছুদিন, চিন্তা করতেছি। চিন্তা ভাবনা করে যাওগা। আরে এখানে থেকে কি করবা? এত ঝামেলা। পরিবার কি কারোর কাছে কখনো ঝামেলা হয়? পরিবার কারোর কাছে কখনো ঝামেলা হয় না। আর এই হোটেল আমার পরিবারের একটা অংশ। কাইন্না আঙ্গুল পৌঁছে গেলে কাইটা ফালাই দিতে হয়, তাহলে তো সারা শরীরে পছন্দ হয়ে যাবো, তাই না? আব্বা নাই প্রায় 7-8 দিন হয়ে গেছে। এখন আব্বার অবর্তমানে আমাদের পরিবারের কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। তো আম্মা যেহেতু এখন মুরব্বী, আম্মা তুমি কিছু বলো। যে মা, আপনি বলেন। আমি তো কখনো পরিবারে কোনো সিদ্ধান্ত নেই নাই রে। যাবতীয় সিদ্ধান্ত ব্যবসার, পারিবারিক তো আব্বাই নিত। এখন আমার আসলে বলার কিছু নাই রে। আমার মনে হয় কি, তোদের আব্বা যেটা বলতো যে পরিবারের সবার যেন ভালো হয়, এরকম কোনো সিদ্ধান্ত নিলেই ভালো। এনাম, তুই তোর সিদ্ধান্তটা বল সবাইকে, তারপর দেখি সবাই কি বলে। আমিও তো 3-4 বছর ধরে দেশের বাইরেই আছি, তো নিজের ব্যাপারে নিজেই কিছু বুঝতেছি না। আমি কি ওইখানে থেকে যাব নাকি এখানে চলে আসবো আমি জানি না এখনো। এখন সব থেকে বড় টেনশনের বিষয় যেটা, আব্বা তো লোন রেখে গেছে প্রায় 30 লাখ টাকার মতো। কারণ ওইটা তো শোধ করতে হবে। আর আমাদের তো কিছু নাই। আমাদের আছে ওই ভিটা বাড়ি, পুকুর, অল্প কিছু জমি, ওগুলোর ব্যাপারে আমরা পরে সিদ্ধান্ত নিব। তো সম্পত্তি বলতে আছে তো শুধু ওই হোটেলটা। তো আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমার মনে হয় ভালো হয় যে ইমরান হোটেলটা সামলাইলো আর আমি বিদেশ থেকে টাকা পাঠাইলাম। আমরা সবাই মিলে যদি ওই লোনটা শোধ করে দিই, একটা বড় টেনশন শেষ হবে। তারপরে আমরা সব গুছায় আমরা নতুন করে শুরু করলাম। না, আমি পারবো না। আমি এসব হোটেলের দায়িত্ব নিতে পারবো না। ভাতের হোটেলের ব্যবসা আমি করতে পারবো না। আমরা আলোচনা করতেছি ইমরান, এখনই পাট করে কথা বলে ফেলিস না। বাট করে কথা বলবো তো। হুট করে তুমি 3-4 বছর পরে এসে তুমি যা ইচ্ছে সিদ্ধান্ত দিয়ে দিবা? 4 বছর একটা মোবাইল ফোন পাঠিয়েছো দেখে তুমি সব সিদ্ধান্ত দিবা আমার? হ্যাঁ, আমাদের টাকা কেন নাই? কারণ তোমাকে বিদেশ পাঠানোর জন্য জমি জমা যা ছিল সব বিক্রি করে দিচ্ছে। টাকা থাকবে কোত্থেকে এখন? ইমরান প্লিজ, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে আলোচনা করো। এখানে ভাই বোনদের মধ্যে আলোচনা হচ্ছে, একটু চুপ থাকবে, কথা না বলা বেটার। কি বললি তুই এটা? ও কথা বলবে না কেন? ও কি ফ্যামিলির অংশ না? কি মা, ওকে আমার হাজব্যান্ড না? ও কথা বলতে পারবে না কেন? তোর হাজব্যান্ড ফ্যামিলির অংশ, আর আমি তোর বড় ভাই। চুপ থাকতে বলছি, চুপ থাকবি। ইমরান একটু থামবি? না, কোনো থামাথামি নাই তো। কেন থামবো আমি? হ্যাঁ, আমি কেন ভাতের হোটেল দেখতে যাবো? না, আমার কি আর কোনো কাজ নাই? ভাতের হোটেলে আমি ইয়ে করবো? তোমার যদি এত শখ থাকে, ওই ভাতের হোটেলে তুমি কি ম্যানেজারই করো, বিদেশ যাওয়ার দরকার নেই তোমার। ইমরান, দেখো বাবা, আমার মনে হয় তোমার সব কিছু একটু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। তুমি খামাখায় আমার দূর। খামাখা তো আমি কোনো কিছু করি নাই। আজকের এই সিচুয়েশন তো আব্বার কারণেই হয়েছে।
এইভাবে বললো না, আজকে যে তুমি এত বড় হয়েছো সেটা কিন্তু তোমার আব্বার জন্য। তাহলে এই সব কিছুর জন্য আমি দোষ কারে দিব? আপনারা দিব? আপনারা তো দোষ দেওয়াই যায়। আমি যখন আব্বারে বলছিলাম যে ব্যবসা যেহেতু এখন চলতেছে না আগের মতন, ব্যবসাটা বিক্রি করে দিই, নগদ তখন 40-50 লাখ টাকা পাইতাম, টাকাটা কাজে আসতো। সেটা না করে আপনি কি করছেন? তারে উস্কাইছেন উল্টা লোন নিতে, তারপর ব্যবসার টাকা দিয়ে কি করছেন? মাহিরে বিয়ে দিচ্ছেন। মাহির বিয়ার কয় টাকা গেছে? এই 10-15 লাখ টাকা। তা বাকি টাকা কোথায়? খায় ফেলছেন? তুমি তো জানোই কোভিডের সময় সবারই অবস্থা খুব খারাপ ছিল। আমারও ব্যবসায় প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা প্রতি মাসে লস হইতো। হোটেল বন্ধ ছিল কিন্তু স্টাফদের বেতন দিতে হইছে তো। ওটাই তো হইল, পুরোটা তো লসই হইল। যখন আমি বলছি ব্যবসাটা বিক্রি করতে, তখন টাকাটা আসলে কাজে আসতো। টাকা লোন নিয়ে তো লসই খাইলেন। আপনি খালি আপনার কথা চিন্তা করছেন, মানুষের উপকার করতে গিয়ে আমাদের ক্ষতি করছেন। তুমি আমার এই কথা বলতে পারলা? দেখেন চাচা, আমি আপনার সম্মান করি না তা না। আপনি 30টা বছর আমাদেরকে আগলে রাখছেন, ব্যবসা আগলে রাখছেন, আপনি নিজের সংসার চালাইছেন, আব্বা আমাদের সংসার চালাইছে। তো কিছু কিছু সময় বাস্তবতা মাইনে নিতে হয়, সেটা তো মাইনে নিতে পারেন নাই। এখন আর আমাদের ভাই বোনদের মাঝখানে আপনি ঠিকেন না, আমরা আমাদেরটা বুঝে নিতে পারবো। তুমি এতক্ষণ খাও না কেন মা? তুমি খায় নি তা? আমার জন্য অপেক্ষা করার কোনো দরকার ছিল? তোর শুধু মিলে খাবো একসাথে। কি এটা? যে পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ, তোদের সাইন লাগবে। নোটিশ আসছে তো, রাজু সাহেব তো নোটিশ পাঠিয়েছে। লোন শোধ করতে না পারলে তো আমরা হোটেলটারে বাঁচাতে পারবো না। হোটেলটা বাঁচানো তো ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ আমি ঠিক করছি যে আমি এই মুহূর্তে যাব না, মেদিকটাকে একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরেরটা পরে দেখা যাবে। তোরা ওই যে ইয়ে করিস। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে, আমাদের এই পাওয়ার অফ অ্যাটর্নি তোমাকে দিয়ে দিতে হবে, তুমি সব দায়িত্ব নিয়ে নিবা। হ্যাঁ, এছাড়া ওই আব্বা তো উইল করে যায়নি। এখন আমার যদি চালাইতে হয় তাহলে তো আমার পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে, চেক থেকে শুরু করে সব কিছু। না না, আমি সব বুঝছি। মানে আগে তো যা খাওয়ার খাইছো, এখন একবারে যা আছে কাঁচায় সব গিলে ফেলবা। ইমরান, তুই কিন্তু অতিরিক্ত করতেছিস, বন্ধ করবে এগুলি? কেন বন্ধ করবো? আমার কি মুখ নাই? আমি কি বলতে পারি না? হ্যাঁ, আমি কি ছেলে নাই বাড়ির? আব্বা সব সময় যা করছে ভাইয়ের জন্য করছে। ভাইয়া বিদেশে যেতে জমি জমা যা আছে বিক্রি করে 20 লাখ টাকা বাইরে ধরে দিচ্ছে, আর সে সুন্দর মতো চলে গেছে আমাদেরকে সবকিছু ফেলে দিয়ে। কারণ আমার কি কোনো ইচ্ছা নাই? আমার ভিতরে ইচ্ছা করে না? আমি ব্যবসা করতে 10 লাখ টাকা চাইছি, সেটার জন্য কি পরিমাণ অপমান করছে আমাকে। তারপরে 3 লাখ টাকা কাঁচা কাঁচা দিচ্ছে আমাকে। আবার এভাবে কথা বলবি না। কেন বলবো? অবশ্যই বলবো। সে অনেক আনফেয়ার ছিল আমার সাথে। সে যা করছে তোমার জন্য করছে। আজকে এই সিচুয়েশন হচ্ছে তোমার জন্য। তুমি বিদেশ থেকে চলে গেছো, তোমার ইউকে সিটিজেনশিপ হয়ে গেছে, ওখানে তুমি চাকরি করতেছো, বাকরি করছো, সবকিছু করছো, একটাবার আমাকে চিন্তা করছো? এই, তোকে কেউ পড়াশোনা করতে না করছে? কোন রকমে তো এইচএসসি পাস করছিস, তারপরে তো আর গ্রাজুয়েশন কমপ্লিট করছ নাই। এত টাকা টাকা করছ কেন তুই? তো কি হয়েছে? আমি ইন্টারমিডিয়েট পাস করছি, আমার বাপ ইন্টারমিডিয়েট পাস করছে, তো সে ব্যবসা কর নাই? আমি ব্যবসা করতে চাইলে দোষ? থামো থামো please। তুই কেন থামবো? আপনি চুপ থাকেন, একদম কোনো কথা বলবেন না। আর তোর দোষ আছে, তোর এখানে তো ধুমধাম করে বিয়ে করতে হবে। হ্যাঁ, বড় কমিউনিটি সেন্টার লাগবে, সবাই দাওয়াত দিতে হবে, গয়না লাগবে, এই লাগবে, সেই লাগবে। কেন বুঝোস না আমাদের অবস্থান তখন? কি সব ফালতু কথা বলতেছিস তুই? হ্যাঁ, আমার বিয়ে বিয়ে নিয়ে কোনো সকালে থাকতে পারে না? ইমরান অনেক হয়েছে, এবার তুই থাম, দয়া করে থাম। কি চিৎকার করতেছিস? কি নিয়ে? পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে? পাওয়ার অফ অ্যাটর্নি মানে বুঝিস? বুঝিস এটা মানে কি? এটা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, সব কিছুর দায়িত্ব। এই লোনটা আমারে পরিশোধ করতে হবে, আমারে। আর পাউন্ড কামাইতেছি। ওই পাউন্ডটা কামাইতে কতখানি কষ্ট করতে তুই জানিস? হ্যাঁ, কামাই তো তুমি একদম উল্টায় ফেলছো। তুমি তো উল্টাবা, তুমি বড় ছেলে না, তুমি তো মহান। তুমি যা করো সব ঠিক, আর আমি যখন করি সব ভুল। তুমি যদি আসলে এই বাড়ির কথা চিন্তা করতা, এই পরিবারের কথা চিন্তা করতে, তুমি জীবনও বিদেশে যেতা না। আমি জানি না এখন এই পাওয়ার অফ অ্যাটর্নি সাইন করে দেবো, তুমি কি করবে পরে? সোজা একটা 50 লাখ টাকা বিক্রি করবা, 30 লাখ টাকা লোন শোধ করে 20 লাখ টাকা নিয়ে বিদেশ। আমিও শর্ট করতে পারি, শর্ট করো তুমি আমার সাথে, আমিও শর্ট করতে পারি। আমি কিচ্ছু
কিচ্ছু সই করবো না, কিচ্ছু না। ইমরান, ইমরান বাবা শোন, মাথাটা একটু ঠান্ডা কর। ইমরান, এসব কি বাবা? শোন, মাথাটা একটু ঠান্ডা করে শোন। তুই কেন ভুল বুঝতেছিস? আমি কোনো ভুল বুঝতেছি না, আমি কোনো ভুল বুঝতেছি না। তোমরা কখনো তো আমাকে আপন মনে করো নাই। তোমার ওই বড় ছেলে সবচেয়ে মহান, সে যা করে সবসময় তাই ঠিক। তোর বড় ভাইয়ের মতো হ, বড় ভাইয়ের মতো শিখ, বড় ভাইটা কি করে, ভালো রেজাল্ট করো, ভালো রেজাল্ট করো। আমি রেজাল্ট করতে পারি না মা, আমার ভালো রেজাল্ট হবে না। তাই বলে আমি কি পরিবারের অংশ না? কোনোদিন তো মনে করো না আমাকে পরিবারের অংশ। ইমরান, তুই আমার সন্তান, এই পরিবারের সন্তান। তুই কেন নিজেকে বড় ভাববি? তুই যা মনে করতেছিস ভুল মনে করতেছিস বাবা। শোন, মাথাটা একটু ঠান্ডা করে পুরো বিষয়টা একটু শোন। আমি জানি যে তুই কি করছো আমার জন্য? তুমি কি করছো? আমি যা চাইছি আমি কোনো কিছু পাইছি? সে বিদেশে যেতে একবারে বিদেশ পাঠাচ্ছ, সবকিছু বেঁচে থাকে বিদেশ পাঠাচ্ছ। আর এখন যখন লোনের বোঝা আসছে আমার ঘরে চাপা দিচ্ছ। কেন আমি এই লোনের বোঝা দিব? আমাকে ঠকাইতেছ তোমরা সবাই মিলে। বাবা, যেটা হয়েছে সেটা তো আমরা কেউ পাল্টাইতে পারবো না। তোর আব্বা শেষের দিকে একটা মাইসাকার হয়ে গেছিল, উনি খোলাইতে পারে নাই, একটা ঋণের বোঝা হয়ে গেছে। তোর ব্যবসার জন্য টাকার দরকার, আমি সেটা বুঝতেছি। হ্যাঁ, সেটা আমরা ম্যানেজ করে দিব। আমি বুঝতে পারতেছি ইমরান, তুই বড় হয়েছিস, তোর বিজনেস করতে হবে, তোর টাকা লাগবে, আমরা সেটা ম্যানেজ করে দিব। কিন্তু আমরা সবাই মিলে আগে একটু গুছাই, আগে গুছাইতে দে। তুই যদি আমাদের পাশে না থাকিস তাহলে তো পুরো পরিবার ধ্বংস হয়ে যাক, যাক ধ্বংস হয়ে, আমার কি? আমি তো এই পরিবারের অংশ না। ঠিক আছে, আমার কাছে সই লাগবে তো আমি সই করব। আমাকে 20 লাখ টাকা দিতে হবে। আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা ঢুকবে, তারপর এই পাওয়ার অফ অ্যাটর্নি তারা দিব। হ্যাঁ, তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করতেছো। আরে কলকাতার নেত্র এই নাম। Oh
ইমরান, ইমরান যাইস না, বস। তোর সাথে আমার একটু কথা আছে, বস প্লিজ। আমি কালকে সন্ধ্যায় চলে যাচ্ছি। আবার থাকা না থাকা কিছু আসে যায় না। তুই যেটা চাচ্ছিস আমার কাছ থেকে, সেটা এই মুহূর্তে আমার কাছে নাই রে। যদি থাকতো বিশ্বাস কর, আমি দিয়ে দিতাম। আমার উপর তোর অনেক রাগ, তাই না? জুলাইয়ের 14 তারিখ 1996 তার পরীক্ষা ছিল। সকাল থেকে কি দুশ্চিন্তা। পরীক্ষা দিতে গেছে, এদিকে আমাকে হসপিটালে নিয়ে গেছে। পরীক্ষাটা শেষ করে দৌড়ায় হাসপাতালে চলে গেছি তোকে দেখার জন্য। আমি ঢোকা মাত্র আম্মা আমার দিকে বিশাল একটা হাসি দিয়ে বললো, দেখ তো ছোট্ট একটা ভাই, তোরে করে নিলাম। তুই ছোট্ট এইটুক ছিলি, ছোট্ট একটা মুখ, ছোট্ট হাত পা, ছোট ছোট আঙ্গুল। তুই আমার আঙ্গুলটা এভাবে শক্ত করে জড়ে ধরছিলি। তোর কি জন্য মনে হলো যে ওই আঙ্গুলটা আমি ছেড়ে দিব? তুই যখন বলছিস যে আমি নাকি সবকিছু নিয়ে নিবো, আমার খুব কষ্ট লাগছে রে। ভাই কি ভাইয়ের জিনিস নিতে পারে বল? তোর কাছ থেকে আমি কি নিবো যেখানে আমি আমার নিজের কলিজাটা তোরে দিয়ে রাখছি? হ্যাঁ, একটা জিনিস আমার চাওয়ার আছে, সেটা হচ্ছে ভাইয়ের ভালোবাসা, সম্মান। যদি তুই সেটা দিস, ছোটবেলায় তুই যখন কান্না করতে আমার কিচ্ছু ভালো লাগতো না, অস্থির লাগতো। এখনো অস্থির লাগে যদি তুই কোনো কারণে কষ্টে থাকিস। আমি যা কিছু ছিল সবকিছু তোদের নামে লিখে দিছি, তোর আর মাহির নামে। আমার বাকেটটা আমার কিছু লাগবে না, আমার কাছে তোরাই সব। আর যাই হোক, আমি তোদের হারাতে চাই না। আর সরি, আমার ভুল হয়েছে। আমি আব্বার কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পড়তে চলে গেছিলাম, আমার উচিত হয় নাই। নিজের কাছেই আমি গিল্টি ফিল করতেছি। আমি সব ফেরত দিয়ে দিই, করে একবারে সব পারবো না, কিন্তু আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি ফেরত দিয়ে দেবো। ওই টাকাগুলো থাকলে এখন তোদের কাজে লাগতো, তোর মায়ের অনেক উপকার হইতো। আমি ফেরত দিয়ে দিব। মায়ের খেয়াল রাখিস, কারোর সাথে খারাপ ব্যবহার করিস না, ভালো থাকিস। আমার ভুল বুঝিস না রে ভাই, আমার ভুল বুঝিস না।
মার খেয়াল রাখিস। শত আদর দিয়ে গড়া সাজানো সংসার, কত না অভিমানে ভাঙতে চায় বারে বার। কালো মেঘের পরে আবার সূর্য যেমন হাসে, আসুক না যত বাধা থাকবো তোমাদের পাশে। ও চার দেয়ালের মাঝে কিছু গল্প বুনেছি, আগলে রাখবো বলে আবার ফিরে এসেছি। ও এ মায়া, এমন মায়া, কাছের মানুষের ছায়া। আজকে আবার হোটেলের বাইরে ফরসেল ঝুলা দিয়ে আসছি। তোর আর ইমরানের নাম্বার দেওয়া আছে। লোন নেওয়া আছে বলে হয়তো দাম একটু কম পাবি। আমি তো আর এত কিছু বুঝি না ভাইয়া। তুই তোর অংশ বুঝে নিবি, সাথে আমারটাও। মানে আমি আমার অংশ ছেড়ে দিচ্ছি। আগে যেখানে সবকিছু 6 ভাগ হইতো সেখানে এখন 4 ভাগ হবে। 2 ভাগ ইমরানের, 1 ভাগ তোর, আর আরেক ভাগ আমার। ঠিক আছে, আমি কোচ গাছ আছে, আমি যাই। আম্মা, আমি তো শুধু আমার কথা বলছিলাম। হ্যাঁ, তোর কথাই তো বলছিস। আরে বোকা মেয়ে, তোর যদি টাকা পয়সা লাগতো তোর বড় ভাই আছে, তার কাছে চাইতি। জানিস, তুই যখন বেশ ছোট 5-6-এ পড়িস, তখন একটা গাউনের জন্য এমন কান্নাকাটি শুরু করলি, তোর আব্বা তোকে কিনে দিতে পারলো না। আমার এ নাম তখন ভার্সিটিতে মাত্র ঢুকেছে, টিউশনি করে। তোর কান্নাটা না এ নামের সহ্য হয় নাই। সে ওই টিউশনির টাকা জমায় জমায় তোকে কিন্তু গাউনটা ঠিকই কিনে দিছিল। জীবনে এমন কি কোনোদিন হয়েছে যে তুই কিছু চাইছিস তোর বড় ভাইয়ের কাছে, আমার এই নাম সেটা তোকে দেয় নাই? এমন কি কিছু হয়েছে? যা চাইছিস আমার এই নাম তাই দিছে। তোর আব্বা বলতো যে আমার বড় ছেলে এই নাম আমার সব ছেলে মেয়েদেরকে আগলায় রাখবে। জানি না কতটুকু আগলায় রাখছে। তোর আব্বা নাই, আমাদের গার্জিয়ান নাই। আরে বোকা মেয়ে, নিজেকে এত অসহায় ভাবিস কেন? তোর আব্বা নাই তাতে কি হয়েছে? তোর বড় ভাই তো আছে, আমার এই নাম তো আছে। যা কিছু লাগবে বড় ভাই কি বলবি, তার সাধ্যের মধ্যে সে করবে।
চিন্তা করিস না বাবা, সব কিছু ঠিক হয়ে যাবে। দোয়া করো মা। আমি পৌঁছে ফোন দেব। ঠিক আছে। ইমরান রে বইলো। বলবো। হ্যাঁ, তুমি না বলছো কখনো হাত ছেড়ে যাবে না, এখন কেন চলে যাচ্ছ? আমি ছোট ভাই না, তো ভুল করার অধিকার আছে। চার দেয়ালের মাঝে কিছু গল্প বুনেছি, আগলে রাখবো বলে আবার ফিরে এসেছি। মন মায়া কাছের মানুষের পাশে থাকে আর কিছু লাগে না। আমরা সবাই মিলে টাকা ম্যানেজ করে ফেলতে পারবো, এটা তো কোনো ব্যাপার না। আমার ডিপিএস 3 লাখ টাকার মতো হবে, মা গয়না বিক্রি করছে, আমার বাইকটা তো এখন বেঁচে দেওয়ার বয়স হয়ে গেছে। আমার বিয়ের গয়নাগুলো আমি বিক্রি করে দিব ভাইয়া। I'm sorry ভাইয়া, I'm sorry ভাইয়া। আমি সব গয়না বিক্রি করে দিব, কিছু দরকার নাই। মা, আমার কাছে অল্প কিছু টাকা আছে, সবাই মিলে যদি একসাথে হই তাহলে দেখবি খুব অল্প সময়ের মধ্যে আমরা লোনটা শোধ করে ফেলতে পারতেছি, বুঝছিস? আমার এনাম, ইমরান, মাহিন একসাথে হয়ে গেছে। তোদের আব্বা দেখছেন আমাদের পরিবারের শক্তি বেড়ে গেছে, আর কোনো অন্ধকার থাকবে না। কালো মেঘের পরে আবার সূর্য যেমন হাসে।